বিষয়টা নিয়ে এখানে দেখা যাচ্ছে যে এবার তোমাদের ভাতে মারবো। আমেরিকার এবার নতুন দাদাগিরি হচ্ছে চালের ওপর। আরেকটু স্পষ্ট করে বলতে গেলে যেটা দর্শকদের সুবিধার জন্য, সেটা হচ্ছে বাসমতি চাল, যেটা ভারত থেকে প্রচুর পরিমাণে আমেরিকায় যায় এবং ভারতের অন্যতম একটা বৃহত্তম বাজার হচ্ছে আমেরিকা। তবে এটাও একই সঙ্গে জানিয়ে রাখবো যে আমেরিকায় যে চাল যায় ভারত থেকে ম্যাক্সিমামটাই যায় হচ্ছে এদেশ থেকে বাসমতি রাইস, এবং এছাড়া আরও যে সমস্ত জায়গাগুলো থেকে যায়, ভিয়েতনাম থেকে যায়, থাইল্যান্ড থেকে যায়, চীন থেকেও কিছু পরিমাণের চাল কিন্তু আমেরিকাতে যায়। এবার ডোনাল্ড ট্রাম্পের হুঁশিয়ারি হচ্ছে যে যদি এই সম্পর্কগুলো এরকমই থাকে তাহলে এবার বাসমতি রাইসের ওপর শুল্ক চাপিয়ে দেওয়া হবে। মানে এইটা কেন, যে তেলে আটকানো গেল না চালে, চালে আটকানো গেল না অন্য কোনো কৃষিজ পণ্যে, মানে এই বিষয়টা ঠিক কি? দেখুন, এইরকম চাল চাল খেলতে খেলতে না কখন স্টার্ট করে কারেন্সিটা চেঞ্জ হয়ে যাবে না, ধরতেই পারবে না। পয়েন্টটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের টার্গেটটা কি ভারতের কৃষিজ মার্কেট? ভারত নয়, দ্যাট ইজ দ্য বিগেস্ট প্রবলেম। ডোনাল্ড ট্রাম্পের টার্গেট হচ্ছে এশিয়ার ইকোনমিকে কন্ট্রোল করা। এই এশিয়ার ইকোনমিকে দেখুন, একটা জিনিস ভালো করে অ্যানালাইসিস করুন। ডোনাল্ড ট্রাম্প কিন্তু ভারতকে যেমন হার্ট করছে, ডোনাল্ড ট্রাম্প চাইনিজ সেন্টিমেন্টকেও হার্ট করছে। ডোনাল্ড ট্রাম্প ভারত এবং চায়না, দ্য মোস্ট পাওয়ারফুল নেশনসরা যখন কোনোভাবে একটা প্ল্যাটফর্মে আসছে, তাকে যে সব থেকে বেশি এন্ডোর্স করছে সে রাশিয়াও আসছে, সঙ্গে সঙ্গে সেই সিন্ডিকেটটাকে অ্যাটাক করছে। কেন করছে? এশিয়ার যে অল্টারনেট ইকোনমিক ট্রেড রুটটা তৈরি হচ্ছে, এশিয়ার যে অল্টারনেট ওয়ার্ল্ড অর্ডারটা তৈরি হচ্ছে, বা এশিয়ার যেইভাবে কন্ট্রোলটা আস্তে আস্তে নিচ্ছে ডিউ টু ইটস পপুলেশন, ডিউ টু ইটস পাওয়ার, ডিউ টু ইটস মিলিটারি, ডিউ টু ইটস এনার্জি রিজার্ভস, সেই জিনিসটা ডোনাল্ড ট্রাম্প বুঝতে পারছে। আগামীর আমেরিকার যে একটা, আমেরিকা যে সবাইকে একটা মানে কি বলবো একটা কন্ট্রোলে রেখে চালাতো, সেই মোডটা ধাক্কা দেবে মানে ধূলিসাৎ করে দেবে। সেই ধূলিসাৎ হওয়ার ভয়েতে বারংবার চেষ্টা করছে যে এশিয়ার মধ্যে নানান রকম কনফ্লিক্ট লাগানোর। আমি একটা খুব রিসেন্ট এক্সাম্পল দিচ্ছি। খুব লক্ষ্য করে যদি দেখবেন হঠাৎ করে তাইওয়ান ইস্যুটা খুব বাড়ছে। জাপানের সাথে চায়নার একটা যুদ্ধ লাগাবার চেষ্টা করা হচ্ছে এবং তাতিয়ে দিচ্ছে ম্যাটারটাকে। বারংবার জাপানের পাশে দাঁড়াচ্ছে কে? আমেরিকা। জাপান এবং আমেরিকার মধ্যে কি সম্পর্ক ছিল, দ্বিতীয় বিশ্বযুদ্ধে কি কি ঘটেছিল আমরা সবাই জানি। সেই জাপানকে সমর্থন করছে কে? আমেরিকা। কেন সমর্থন করছে? চায়নার বিরুদ্ধে তাইওয়ান এবং আর যা যা কনফ্লিক্ট আছে, মেরিটাইম কনফ্লিক্ট, নন মেরিটাইম কনফ্লিক্ট, সব কিছু নিয়ে একটা যেন মানে শত্রুকে কেন করছে? বিকজ যাতে করে চায়না যেই মুহূর্তে কোনো কনফ্লিক্টে ইন্ডালজড হয়ে যাবে, আমেরিকা তাকে সাপোর্ট দিয়ে সেই ইন্ডালজেন্সটাকে অনেক বৃহত্তর শেপ দেবে, এবং বৃহত্তর শেপ দিয়ে গোটা এশিয়ার যে একটা স্টেবিলিটি আসার চেষ্টা করা হচ্ছে, গোটা এশিয়ার যে ইকোনমিক গ্রোথ আসার চেষ্টা করা হচ্ছে, সেইটাকে ডিপ স্টেটের আওতায় নিয়ে আবার ঝামেলা পাকাবে, আবার অস্ত্র বিক্রি করবে, আবার করে একটা নোংরা পরিস্থিতি এশিয়ার মধ্যে সৃষ্টি করে একটা ইকোনমিক ডাউনফল আনবে, যেটার অ্যাডভান্টেজে আবার আমেরিকান ইকোনমিটা রিভাইভ করার একটা চেষ্টা করবে। এটা হচ্ছে তার লং টার্ম চিন্তাধারা। এটাকে কোনোভাবে স্টেবিলাইজ করার জন্যে বারংবার আমার মানে ব্যক্তিগত একটা ধারণা এবং অনুরোধ, যদি ভারতবর্ষকে ইন্ডালজ করা যায় অ্যাজ এ নেগোশিয়েটার, আমি আপনাকে বলছি আমার ধারণা চায়না এবং জাপানের কনফ্লিক্ট অনেকটা স্টেবিলাইজ করা যাবে অ্যাট দিস মোমেন্ট। বারংবার আমি কোনো মানে এন্ডোর্স করছি না, কিন্তু বারংবার বলছি এসসিও এবং ব্রিক্সকে সামনে রেখে এই কনফ্লিক্টটা না হতে দেওয়াটা খুব দরকার এশিয়ার ফিউচারের জন্য। আমরা এবার একটু শোনাই, আপনি এনার্জি নিয়ে কথা বলছিলেন, যে অয়েল অর্থাৎ তেল, যেখান থেকে এই গন্ডগোলের সূত্রপাতটা শুরু করেছিলেন ডোনাল্ড ট্রাম্প, কি বলেছেন পুতিন একান্ত সাক্ষাৎকারে আজ তাক বাংলাকে, ছোট্ট করে একটু শুনবো। আপনি জানেন, এই বছরের প্রথম 9 মাসে দ্বিপাক্ষিক বাণিজ্যে কিছুটা হ্রাস পেয়েছে। এটি কেবল একটি ছোটখাটো সমন্বয়। কিন্তু সামগ্রিকভাবে আমাদের দ্বিপাক্ষিক বাণিজ্য প্রায় আগের মতোই রয়েছে। আমি এখনই নির্দিষ্ট পরিসংখ্যান উল্লেখ করতে পারছি না মাসের পর মাস, কিন্তু হাইড্রোকার্বন এবং তেল ও তেলজাত পণ্যের বাণিজ্য, বিশেষ করে গ্রাহকদের জন্য ধীরে ধীরে করা হচ্ছে। মানে স্পষ্ট করে দিলেন এখানে পুতিন যে আমাদের সঙ্গে তেলের বাণিজ্য একই জায়গাতে রয়েছে। আমি এইখানটাতে আসবো। ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন না যে ভারত রাশিয়ার সঙ্গে তেল কম কিনছে এবং আমাদের থেকে তেল নেবে, এবারে ভারত এটা জানিয়েছে, কিন্তু সেটা যে আদৌ হয়নি সেটা তো পুতিন একদম স্পষ্ট করে দিয়েছেন। এটা ঠিক ভারত সফরে আসার খানিকক্ষণ আগে তিনি এই কথা বলেছেন। এবং আমি তখন ছোট, এই আন্তর্জাতিক সম্পর্ক কিছুই বুঝতাম না, ঘন্টার মাথা।
তখন আমার এক দাদুর মুখে একটা গল্প শুনতাম যে আমেরিকা জাহাজ পাঠিয়েছিল আর রাশিয়া জাহাজ পাঠিয়েছিল। তো উনিও কিন্তু খুব একটা টেকনিক্যাল লোক নয়। বড় হয়ে জানতে পেরেছি সেই গল্পটা ছিল 7 ফ্লিট এগেন্স্ট 40 ফ্লিট, মানে 40 ফ্লিট এগেন্স্ট 7 ফ্লিট রাদা। এই ধরনের বন্ধুত্ব যেটা ইতিহাস সাক্ষী আছে, যেটা মুখে মুখে চারণ গল্পের মতো ছড়ানো একটা গল্প, যে আমেরিকা পাকিস্তানকে সাহায্য করার জন্য 7 ফ্লিট পাঠিয়েছিল আর সেই 7 ফ্লিটকে কাউন্টার করার জন্য রাশিয়া ইউএসএসআর তৎকালীন 40 ফ্লিট পাঠিয়েছিল। এই যে গল্পটা আমরা শুনে কিন্তু বড় হয়েছি, ঠিক আছে? সুতরাং আমরা অকৃতজ্ঞ পাকিস্তান নই, আমরা কৃতজ্ঞ ভারতবর্ষ। আমরা জানি যে মানুষটা আমার বিপদের দিনে আমার পাশে দাঁড়িয়েছে। ইনফ্যাক্ট অকৃতজ্ঞতায় পাকিস্তানের নাম একা কেন নেব? এই 40 ফ্লিট তো ভারতবর্ষের উপরে যুদ্ধের জন্য পাঠিয়েছিল। কেন? কারণ ভারতবর্ষ তৎকালীন বাংলাদেশের স্বাধীনতার জন্য লড়ছিল বলে। আজকের ডেটে বাংলাদেশের যে মানুষজন আপনার এই শোটি শুনছে, তাদের কান খুলে শোনা দরকার কেন তাদের যখন বাড়ির লোককে বার করে হেনস্থা করা হচ্ছিল, খুন করা হচ্ছিল, তাদের সম্মানহানি করা হচ্ছিল, তখন এই ভারতবর্ষের আর্মি গিয়ে আপনাদের মুক্তিবাহিনীর পাশে দাঁড়িয়ে আপনাদের স্বাধীনতা দিচ্ছিল। তখন এই আমেরিকা 7 ফ্লিট পাঠিয়েছিল আপনাদের উপরে আক্রমণকারী পাকিস্তানকে সাহায্য করে বাংলাদেশের সাধারণ মানুষ, বাংলাদেশের মুক্তিবাহিনী, বাংলাদেশের যোদ্ধাদের বাংলাদেশের মাটিতে মৃত্যুবরণ করানোর জন্যে। তখন এই রাশিয়া এই ভারতবর্ষকে বাঁচিয়েছিল 40 ফ্লিট পাঠিয়ে, এবং এই 40 ফ্লিট ভারতবর্ষকে বাঁচিয়েছিল, ভারতবর্ষের ইতিহাসকে বাঁচিয়েছিল, ভারতবর্ষের সামরিক শক্তিকে বাঁচিয়েছিল এবং ভারতবর্ষকে সাহায্য করেছিল তৎকালীন বাংলাদেশের সেই স্বপ্নের পাশে দাঁড়িয়ে বাংলাদেশকে স্বাধীনতা এনে দিতে। আজকের ডেটে দাঁড়িয়ে যখন ইতিহাস ঘাটবেন, আজকের ডেটে দাঁড়িয়ে যখন আপনি 32 নম্বর ধানমন্ডি ভাঙবেন, ভাঙার সময় মনে রাখবেন 32 নম্বর ধানমন্ডি ছিল বলে বাংলাদেশ বেঁচে ছিল, বাংলাদেশ বেঁচে আছে, এবং 32 নম্বর ধানমন্ডি ছিল বলেই এখনো আমাদের ব্রাহ্মসের মুখ বাংলাদেশের ঢাকার দিকে নেই। এখনো আমরা বিশ্বাস করি বাংলাদেশে ভোট হোক, এখনো আমরা বিশ্বাস করি বাংলাদেশে সরকার হবে, এখনো আমরা বিশ্বাস করি বাংলাদেশের চিকিৎসা, শিক্ষা এবং বাংলাদেশের নতুন সরকারের পাশে দাঁড়িয়ে বাংলাদেশকে বেঁচে থাকতে ভারতবর্ষ বন্ধুর মতো সাহায্য করবে। ইনফেকশন হাঁটান। সেটা মোহাম্মদ ইউনূস, যদি সেখানে ইনফেকশন, আপনি বললেন যে মোহাম্মদ ইউনূস হচ্ছেন বাংলাদেশের সবথেকে বড় ইনফেকশন। এখন এই বিষয়টা, অর্থাৎ আমেরিকা তো কোনোদিন নিজের মাটিকে কালিমালিপ্ত করে না, বিভিন্ন দেশের সাহায্য নেয়। এবার বাংলাদেশ কখনো পাকিস্তানে বিভিন্ন সময় একটা কথা ইন্টারভিউ করছি, একটা কথা, আই এম ভেরি সরি টু ইন্টারাপ্ট, আমি একটা কথা ইন্টারভিউ করছি। এই যে আমেরিকার যে যুদ্ধের ইতিহাস আছে না, এটা একটু ঘাটাঘাটি করলে বোঝা যায় আমেরিকা মানে কমপ্লিট ডিক্লেয়ার্ড ওয়ার লড়েছিল একটা ভিয়েতনামের এগেইনস্টে। গুগল করে দেখে নিন তাদের কি অবস্থা হয়েছিল, ডেড বডি ফিরিয়ে নেওয়া যেতে পারেনি ঠিক করে। ভিয়েতনাম